ভারতের জম্মু কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট। সরকার গঠনের আশায় ইন্ডিয়া জোট। এবং আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হারিকেন মিল্টন কাল আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। নিরাপদ স্থানে ছুটছে মানুষ, মহাসড়কে যানজট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। লেবাননে হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এতে কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে বড় পরিসরে হামলার পরিকল্পনা নিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। এক বছর পেরিয়ে গেলেও গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। সোমবার উপত্যকাটির বিভিন্ন স্থানে আকাশ ও স্থল অভিযান চালায় তেল আবিব বাহিনী। এতে নিহত হয়েছেন শিশুসহ অন্তত 17 ফিলিস্তিনি। এদিকে পাল্টা জবাবে তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এতে আহত হন 2 জন। মধ্যপ্রাচ্যে বেপরোয়া দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে যেন মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরাচ্ছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা ও লেবাননে চলছে নির্বিকার বোমা বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, হামাস ও হিজবুল্লাহ প্রতিরোধ গড়ে তুললেও যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতেই। নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনের বন্ধুত্বের চেয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আরব নেতাদের ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। কমলার এমন মন্তব্য বাইডেন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের বাড়তে থাকা মতবিরোধ স্পষ্ট করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা ও লেবাননে যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এবার তারও স্পষ্ট হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এক মন্তব্যে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে রোববার কমলাকে প্রশ্ন করা হয়, নেতানিয়াহু ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু কিনা। প্রশ্ন এড়িয়ে কৌশলী জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের চেয়ে দুই দেশের জনগণের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। With all due respect, the better question is, do we have an important alliance between the American people and the Israeli people? And the answer to that question is yes. সাক্ষাৎকারে কমলাকে আরও প্রশ্ন করা হয়, গাজার উপর ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে এবং লেবাননে হামলা থামাতে যুক্তরাষ্ট্র কি করছে। জবাবে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে ইসরায়েল সহ ওই অঞ্চলের আরব নেতাদের ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র এবং এটি অব্যাহত থাকবে। গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান জো বাইডেন। পরে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নেয়। এরপর থেকেই তাকে ইসরায়েল ফিলিস্তিন উভয় পক্ষের সমালোচনা করতে দেখা গেছে। তেল আবিবের প্রতি সমর্থন বজায় রাখার কথা বললেও কমলা হ্যারিস নেতানিয়াহুকে যুদ্ধ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। এদিন ফল প্রকাশ করা হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনেরও। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গড়বে ইন্ডিয়া জোট, এমনটা আশা কংগ্রেসের। ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। 370 ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনে 3 দফায় ভোট হয় ভারতের জম্মু কাশ্মীরে। দীর্ঘ 10 বছর পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। আর তাই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, জম্মু কাশ্মীরে বিধানসভার 90টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী এর মধ্যে 40 থেকে 45টি আসন পেতে পারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট, যেখানে সরকার গড়তে প্রয়োজন 46টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে 27 থেকে 32টি আসন। বাকি আসন অন্যান্য দলগুলো পেতে পারে।
জম্মু কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত 90 আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা 46 ছুঁয়ে ফেলবে কংগ্রেস। লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে দুই বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। যদিও জয়ের বিষয়ে আশাবাদী মোদির দল। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবে না মালদ্বীপ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বৈঠক শেষে মোদী জানান, মালের বিপদে সবার আগে সাড়া দেয় নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন এই দুই নেতা। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় 5 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে মোহাম্মদ মুইজু। ভারতে পৌঁছানোর পর তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুর্বল সম্পর্ক মেরামতের লক্ষ্যে তার এই সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবার বৈঠকও করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানান। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী জানান, মালদ্বীপের বিপদে সবার আগে ভারতই সাড়া দিয়ে থাকে। মোদির সঙ্গে বৈঠক ছাড়াও মালদ্বীপের চাহিদা অনুযায়ী $400 মিলিয়ন এবং 3000 কোটি রুপির মুদ্রা বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া মালদ্বীপে অবকাঠামোর উন্নয়নের জন্য বিশাল অঙ্কের সহায়তা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্তমানে দ্বীপ দেশটি অর্থনৈতিক সংকটে আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাপ বাড়ছে মুইজু সরকারের উপর। এই অবস্থায় মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সাহায্য করবে ভারত। ভারতে গিয়ে মুইজু দাবি করেন, তার সরকার ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না। তিনি ভারতকে মালদ্বীপের মূল্যবান অংশীদার ও বন্ধু বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতাকে প্রাধান্য দেবে মালদ্বীপ। নির্বাচনী প্রচারে মালের ওপর নয়াদিল্লির প্রভাব কমানোর অঙ্গীকার করেছিলেন মুইজু। তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল ভারত হটাও নীতি। জয়ী হওয়ার পরও বাড়তে থাকে দ্বন্দ্ব। এ অবস্থায় মুইজুর ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তায় বিশ্লেষকরা বলছেন, ভারত ইস্যুতে কূটনীতিক ইউটার্ন নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ প্রশ্নোত্তরে একথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয় মিলারকে। এর উত্তরে তিনি বলেন, 2 সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তাই এ নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কিছু বলতে চান না। Do you have an update on the flights? That flight had approximately 150 passengers on In it. terms of the U.S. Of course, we want to see the rights of minorities protected in Bangladesh, Thank you so much, as is true all around the world. Speak to these individual cases that you mentioned, but I can tell you that the Secretary met with the Prime Minister of Bangladesh just 2 weeks ago at the UN General Assembly. আরও শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে হারিকেন মিল্টন। এরই মধ্যে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হয়েছে এটি। বুধবার নাগাদ হারিকেনটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় উপকূলে। ঝড়ের বিষয়ে এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। একের পর এক হারিকেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। হারিকেন হেলেনের ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুর্যোগের মেঘ অঞ্চলটির আকাশে। এবার অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে হারিকেন মিল্টন। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, এরই মধ্যে ঝড়টি ক্যাটাগরি 5 মাত্রায় উন্নীত হয়েছে। প্রতি ঘন্টায় এটি 155 মাইল বেগে এগোচ্ছে। বুধবার নাগাদ হারিকেনটি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস, তীব্র বাতাস এবং বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে হারিকেন মিল্টনের ভয়াবহতা থেকে বাঁচতে এরই মধ্যে অঙ্গরাজ্যটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মজুত করা হচ্ছে প্রয়োজনীয় খাবার, পানি ও জিনিসপত্র। এরই মধ্যে ফ্লোরিডার উপকূলীয় শহর ছাড়তে শুরু করেছে বাসিন্দারা, যে কারণে অঙ্গরাজ্যটির মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। অন্তরা সেন, সময় সংবাদ।
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপহার সামগ্রী পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের খান জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার দেয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার সান্টা ফি স্প্রিং শহরে দিনভর বাংলাদেশে পাঠানোর জন্য শীতবস্ত্র, নারী, পুরুষ ও শিশুদের পোশাক প্যাকেজিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। হজ পালনে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লিদের পাঠাতে সৌদি সরকারের কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে জেদ্দায় বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টাও এই বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরব থেকে জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন সৌদি আরবে। বাংলাদেশ থেকেও লক্ষাধিক হাজি যান পবিত্র হজ পালনে। দিন দিন বাড়ছে এই সংখ্যা, তাই আকাশপথের পাশাপাশি সমুদ্র পথেও বাংলাদেশ থেকে হাজি প্রেরণে পরিকল্পনা করা হচ্ছে। এবার সৌদি সরকার জানালো সাগর পথে হাজি পাঠানোর বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রোববার সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাহাজ যোগে হজ করতে অনেক হাজি স্বচ্ছন্দ বোধ করেন। জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। 2023-2024 সালে আমাদের কিছু লাগেজ হারিয়ে গেছে, এগুলো পাওয়া যায় নাই। অনুরোধ জানিয়েছি এমন ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে করে লাগেজগুলো না হারায়। তিনি বলছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশের হজ এজেন্সি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের হজের 2-3 মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বারবার সৌদি আরবে যেতে হয়। সেজন্য মাল্টিপল ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে সৌদি হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলেও জানিয়েছেন। এ সময় সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মাল্টিপল ভিসা ইস্যুরও আশ্বাস দেন। এছাড়াও হাজিদের ইমিগ্রেশন এবং বিমানবন্দর থেকে হোটেলে লাগেজ পৌঁছে দেওয়ার জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশের প্রতি করব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল দেয়া হলো। আজ পদার্থবিদ্যায় নোবেল জয়ের নাম ঘোষণা হবে। 2024 Nobel Prize in Physiology or Medicine jointly to Victor Ambros and Gary Ruvkun. এবছর নোবেল পুরস্কারের সূচনা হলো চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য তারা নোবেল পেলেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি 1979 সালে MIT থেকে PhD ডিগ্রি পান। আর 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুফকুন। তিনি 1982 সালে হার্ভার্ড থেকে PhD ডিগ্রি লাভ করেন। চিকিৎসা বিজ্ঞানের নোবেল ঘোষণার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে এবং 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধ বিধ্বস্ত এলাকা গাজা থেকে পালিয়ে আসা এক নারী নিজের রেস্তোরাঁ খুলেছেন। 32 বছর বয়সী গাজার এই নারীর রেস্তোরাঁর নাম হানিন গাজা কিচেন, যেখানে গাজার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় বিশেষ ওয়ার্কশপের। নিজ ভূখণ্ডের ঐতিহ্য ও শিল্পকে সংরক্ষণ ও নিজের পরিবারকে সাহায্য করার জন্য এই উদ্যোগ নেন হানিন।
ছিমছাম একটি রেস্তোরাঁয় কাউকে দেখা যাচ্ছে সবজি কেটে খাবার তৈরির প্রস্তুতি নিতে, আবার কাউকে দেখা যাচ্ছে খাবার পরিবেশন করতে। সবাই ব্যস্ত রেস্তোরাঁর কোনো না কোনো কাজ করতে। অবরুদ্ধ গাজা থেকে মিশরে আসা এক নারী নিজ দেশের ঐতিহ্য ও শিল্প সংরক্ষণ করার লক্ষ্যে হানিন গাজা কিচেন নামক এই রেস্তোরাঁটি চালু করেছেন। সেই সঙ্গে রাজধানী কায়রোতে অবস্থিত এই রেস্তোরাঁর মাধ্যমে পরিবারের হালও ধরেছেন 32 বছর বয়সী নারী হানিন ফারহাত। আমরা মিশরে মার্চ মাসে আসি। আমরা চিন্তা করলাম একটি নতুন প্রকল্প চালু করা যাক, যার মাধ্যমে নিজেদের উপার্জন হবে, আবার শিশুদেরকে সহায়তা করা যাবে। আমরা এখানে মোট 16 জন কাজ করছি। হানিন গাজা কিচেনে চলছে এক বিশেষ ওয়ার্কশপ, যেখানে আগত গ্রাহকরা নিজেরাই গাজার ঐতিহ্যবাহী খাবার রান্না করতে কর্তৃপক্ষকে সাহায্য করতে পারবেন। সেই সঙ্গে শিখে নিতে পারবেন গাজার ভিন্নধর্মী ঐতিহ্যবাহী রেসিপিগুলো। সবাই ব্যস্ত নিজেদের কাজগুলো ঠিকমতো করতে ও পর্যবেক্ষণ করতে। কাউকে আবার দেখা যাচ্ছে নিজেদের রান্নার রেসিপিকে ক্যামেরাবন্দি করে নিতে। রেস্তোরাঁটির রয়েছে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। অংশগ্রহণকারীরা মাকলুবা তৈরি করেছে, যা গাজার একটি ঐতিহ্যবাহী খাবার। এটি ভাত, শাকসবজি এবং মাংস দিয়ে রান্না করা হয়। হানিন গাজা কিচেনের প্রতিষ্ঠাতা জানান তিনি এই রেস্তোরাঁটি 4 মাস আগে চালু করেছিলেন। তিনি আরও জানান এখানকার ওয়ার্কশপগুলো স্থানীয় এবং বিদেশি সবাইকে আকৃষ্ট করেছে, যার মাধ্যমে ঐতিহ্যগত রেসিপি শেখার পাশাপাশি তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শন করেন। হানিন জানান তিনি হানিন কিচেনের মাধ্যমে নিজ দেশের শিল্প ও ঐতিহ্যকে সংরক্ষণ করার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চান। পরিচিতা শাহজিন, সময় সংবাদ। গেল 3 দশকের মধ্যে 2023 সালে বিশ্বের নদীগুলো সবচেয়ে শুষ্ক বছরের মুখোমুখি হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায় জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ অনেক বেশি অনিয়মিত হয়ে উঠেছে। আমাজন নদীর অববাহিকায় পানির স্তর 33 বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড তাপমাত্রার কারণে 2023 সালে বিশ্বজুড়ে নদী প্রবাহ সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে, যা ক্রমবর্ধমান চাহিদার যুগে পানির সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO প্রকাশিত স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্সেস রিপোর্ট অনুসারে টানা 5 বছর নদী এবং জলাধারের প্রবাহ স্বাভাবিকের নিচে থাকায় বিশ্বব্যাপী পানি সরবরাহের উপর গুরুতর চাপ সৃষ্টি হয়। দীর্ঘ খরার কারণে 2023 সালে আমাজন নদীর অববাহিকার পানির স্তর 33 বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। পানি প্রবাহ কমে যাওয়া বা পানির স্তর নিচে নেমে যাওয়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের অন্যতম দৃষ্টান্ত বলে মনে করেন WMO এর সেক্রেটারি জেনারেল সেলেস্টো সাউলো। সংস্থাটি আরও জানায় প্রতি মাসে প্রায় 360 কোটি মানুষ পানির অভাবে থাকে, যা 2050 সাল নাগাদ 500 কোটিতে গিয়ে ঠেকবে বলেও ধারণা করা হচ্ছে। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। গেল কয়েক দশকে দুর্গাপূজায় কলকাতার মণ্ডপগুলো সেজে ওঠে বিভিন্ন থিমের উপর ভিত্তি করে, আর সেই থিম দেখার জন্যই সারা বছর প্রতীক্ষায় থাকেন দর্শনার্থীরা। এবারও হয়নি ব্যতিক্রম। দক্ষিণ কলকাতার কয়েকটি থিম নির্ভর পূজা মণ্ডপ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সামাজিক অসঙ্গতি, রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক ঘটনা, কখনো আবার প্রাকৃতিক বিপর্যয় থেকে মানবিক সংকট, কলকাতার দুর্গাপূজার মণ্ডপগুলোতে এমন সব বিষয়ে ভাবনার প্রকাশ নতুন নয়। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা এমন সামাজিক আন্তর্জাতিক বার্তা দেওয়ার কারণেই সিটি অফ জয়ে আয়োজিত ধর্মীয় এই উৎসব বিশ্বের কালচারাল হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পায়। এতে ভাবনা বিন্যাসে প্রতি বছরই আসে নতুন নতুন পরিবর্তন। এবারও চোখে পড়ার মতো বেশ কয়েকটি মণ্ডপ রয়েছে কলকাতায়, যার বিষয়বস্তু নিয়ে রীতিমতো শুরু হয়েছে আলোচনা। যেমন বালিগঞ্জ কালচারালের মণ্ডপের থিম এবার আরশিনগর। আয়নায় যা দেখা যায় না তা দেখা যায় বিবেকে, অর্থাৎ মায়ের প্রতিমা দর্শনের উপলব্ধিতে। আর এমন বোধ খুঁজতে পূজা শুরুর আগেই ভিড় এই মণ্ডপে। এই উৎসবের পেছনে যে মানুষগুলো থাকে, যাদেরকে কেন্দ্র করে এই উৎসব গড়ে ওঠে, এবং এই উৎসবকে কেন্দ্র করে যাদের এই 3 মাসের খাটাখাটনির ফল আগামী 6-7 মাসের সঞ্চয় হয়ে দাঁড়ায়। তাদের রক্ত, তাদের জল করা শ্রম দিয়ে তারা এগুলো তৈরি করে, সেই জন্য তাদের এই রংটাকে লাল রাখা হয়েছে। আমাদের মাতৃ প্রতিমা, তার সামনে দাঁড়ালে উপলব্ধি হবে
যেন আমরা নিজের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। যে মানুষগুলোর ওপর নির্ভর করে দুর্গা দেবী পূজিত হন তারা হলেন প্যান্ডেল কিংবা আলোকসজ্জার সঙ্গে সংশ্লিষ্টরা। সবাই পূজার সঙ্গে তাদের জীবিকাও নির্বাহ করেন। তাই এবারের বাদামতলার পূজার থিম এই কর্মজীবী মানুষদের নিয়ে। একইভাবে শিবতলার পূজা মণ্ডপের চোখে পড়ে দর্শনার্থীদের ভিড়ও। সেখানেও মানুষের থিম নিয়ে এবার সাজানো হয়েছে মণ্ডপের বিষয় ভাবনা। শারদীয় দুর্গাপূজার বাকি এখনো দুদিন, কিন্তু দর্শনার্থীদের ভিড় জানান দিচ্ছে বরাবরের মতোই কল্লোলিনী কলকাতায় ভিড়ের রেকর্ড ছাড়াবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের জম্মু কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট, সরকার গঠনের আশায় ইন্ডিয়া জোট। এবং আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হারিকেন মিল্টন। কাল আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। নিরাপদ স্থানে ছুটছে মানুষ, মহাসড়কে যানজট। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।